রসায়ন ও শক্তি, কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি। আচ্ছা, তো এদের আলোচ্য টপিকের ভিতরে আমরা পড়ব রাসায়নিক পরিবর্তনের সাথে সম্পর্ক, শক্তি উৎপাদনের সম্পর্ক। মোটামুটি বেশ বড় একটা চ্যাপ্টার এটা। শক্তি উৎপাদনের জ্বালানি বিশুদ্ধতার গুরুত্ব, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া, ইলেকট্রনীয় মতবাদ অ্যান্ড বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুতের ব্যবহার, গ্যালভানিক কোষ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, গ্যালভানিক সেল, তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য। দুইটা কোষ পড়বো আমরা মূলত, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা হচ্ছে গ্যালভানিক কোষ। এই দুটার মাঝে পার্থক্যটা জানবো। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ, কি কোথায় কিভাবে আমরা এগুলার প্রয়োগটা দেখবো আমাদের বাস্তবিক জীবনে। ভারী তাপোৎপাদী বিক্রিয়ার পরীক্ষা, এই সব জিনিস আমরা এই দিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের কিছু পড়ালেখা দেওয়া আছে, রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি কি। তো আমরা জানি প্রত্যেক পদার্থই মূলত অণুপরমাণু দ্বারা গঠিত, তাই না? তো এখানে আমাদের একটা আকর্ষণ বল কাজ করে। আমরা জানি একটা পদার্থ অসংখ্য অণুপরমাণু থাকে। এই অণুপরমাণুগুলো কিভাবেই নিজেদের মাঝে একসাথে আবদ্ধ হয়ে আছে, মূলত তাদের মাঝে একটা বন্ধন শক্তি থাকে, যেটা আমরা আমরা বলছি আন্তঃ আণবিক বন্ধন শক্তি। যখন একাধিক অণুর মাঝে যে বন্ধন সেটা হচ্ছে আন্তঃ আণবিক বন্ধন, আর যখন একাধিক পরমাণুর মাঝে যে বন্ধন, যখন সেটা হচ্ছে পারমাণবিক বন্ধন, তাই না? তো এটা আন্তঃআণবিক বন্ধন শক্তির মাধ্যমে তারা পরস্পরের সাথে যুক্ত থাকে। এই আন্তঃআণবিক বন্ধন শক্তি ওয়ান টাইপস অফ স্ট্যাটিক এনার্জি, তারা হচ্ছে মূলত স্থিতি শক্তির মতো অনেকটা। তো এই স্থিতি শক্তিকে আমরা রাসায়নিক শক্তি বলতে পারি, ঠিক আছে? তো বন্ধন শক্তি বা বন্ড এনার্জি কি। তো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান থাকে, তাই না? আমরা জানি এটা হচ্ছে সোডিয়াম আয়ন, এটা হচ্ছে ক্লোরাইড আয়ন। তো তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা একটা বন্ধন হয়েছে, যেটাকে আমরা বলতেছি আয়নিক বন্ধন। তো কার্বন ডাইঅক্সাইড অণুতে কার্বন এবং অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। কার্বন ডাইঅক্সাইড অণুতে একটা কার্বনের সাথে দুটো অক্সিজেন ইলেকট্রন শেয়ার করে এই বন্ধনের গঠন হয়েছে, এবং এটাকে আমরা বলতেছি সমযোজী বন্ধন। তো একটা লোহার মধ্যে অসংখ্য লোহার পরমাণু পরস্পরের সাথে আয়রন পরমাণু যুক্ত হয়ে ধাতব বন্ধন গঠন করে। তাহলে একটা দেখলাম আমরা আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন, একটা হচ্ছে ধাতব বন্ধন, ঠিক আছে? তো এই সকল বন্ধনে আবদ্ধ একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে, তাকে আমরা বন্ধন শক্তি বলি। এবার আসো আন্তঃআণবিক শক্তি কি। আন্তঃআণবিক শক্তি মানে হচ্ছে সমযোজী যৌগের অণুসমূহ, মানে অসংখ্য কার্বন ডাই অক্সাইড অণু পরস্পরের সাথে যে বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকবে, সেটাই হচ্ছে তার আন্তঃআণবিক শক্তি বা ইন্টার মলিকিউলার এনার্জি। বুঝে গেছে? ইন্টার মলিকিউলার এনার্জি। ইন্টার, দেখো, তোমাকে যদি বলা হয় আণবিক শক্তি, আণবিক শক্তি, আরেকটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি, আরেকটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি, দুটার মাঝে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? একটা হচ্ছে ইন্ট্রা, একটা হচ্ছে ইন্ট্রা, আর একটা হচ্ছে ইন্টার। একটা হচ্ছে ইন্ট্রা মলিকিউলার এনার্জি, ইন্ট্রা মলিকিউলার এনার্জি, একটা হচ্ছে ইন্টার মলিকিউলার এনার্জি। একটা হচ্ছে আন্ত আণবিক বর, একটা হচ্ছে অন্ত আণবিক বর। অন্ত আণবিক বর মানে অন্ত আণবিক শক্তি, মানে আমি শক্তি বলছি। অন্ত আণবিক শক্তি মানে সাপোজ কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের মাঝে যে শক্তিটা আছে ওটাকে বলবা তুমি অন্ত আণবিক শক্তি। আর এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, অসংখ্য অসংখ্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। একটা কার্বন ডাইঅক্সাইড অণুর সাথে আরেকটা কার্বন ডাইঅক্সাইড অণুর মাঝে যে বন্ধন, ওটাকে বলবা আন্ত আণবিক বন্ধন। তাহলে অন্ত আণবিক বন্ধন মানে কি? কার্বন ডাইঅক্সাইডের মাঝে যে বন্ধন, হ্যাঁ, এখানে কার্বন এবং অক্সিজেনের মাঝে যে বন্ধন, সেটা হচ্ছে অন্ত আণবিক বন্ধন। এটাকে আমরা অনেকটা পারমাণবিক বন্ধনও বলতে পারি। আর আন্তঃআণবিক বন্ধন মানে হচ্ছে একটা অণুর সাথে আরেকটা অণুর যে বন্ধন, অসংখ্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অসংখ্য অক্সিজেন অণু, একটা অক্সিজেন অণু আরেকটা অক্সিজেন অণুর সাথে যে বন্ধন, সেটা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। অক্সিজেন নিজের সাথে নিজের যে বন্ধন, সেটা হচ্ছে অন্তঃআণবিক বন্ধন। বুঝে গেছে? পার্থক্য আছে কিন্তু। তো যখন বলা হয় অন্তঃক্রীড়া প্রতিযোগিতা, অন্তঃক্রীড়া প্রতিযোগিতা মানে কি? তোমাদের নিজের স্কুলের ভিতরে তোমরা প্রতিযোগিতা রাখতেছো, ওটা হচ্ছে প্রতিযোগিতা, ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা। আরেকটা হচ্ছে আন্ত বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। ওটা হচ্ছে একটা স্কুলের সাথে আরেকটা স্কুলের প্রতিযোগিতা। সাপোজ আমাদের স্কুলের সাথে শিকদার স্কুলের যে প্রতিযোগিতা, ওটা হচ্ছে আন্ত ক্রীড়া প্রতিযোগিতা। আর ক্রীড়া মানে হচ্ছে আমাদের স্কুলের ভিতরে, আমাদের স্কুলের মাঝে মাঝে, সাপোজ সৌরভের সাথে কাউসারের যে প্রতিযোগিতা, এটা হচ্ছে অন্ত ক্রীড়া প্রতিযোগিতা। বুঝে গেছে? অন্ত মানে হচ্ছে নিজেদের মাঝে, আন্ত মানে হচ্ছে এখানে অপোজিট থাকবে আরেকজন, অন্য একটা ইয়া। তো পানি একটা সমযোজী যৌগ, একটা পানির আশেপাশে অসংখ্য আমাদের পানির অণুসমূহ থাকবে, এদের মাঝে আন্তঃ আণবিক আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে। একটা পানির অণু আরেকটা পানির অণুর মাঝে যে আকর্ষণ, সেটা হচ্ছে আন্তঃ আণবিক আকর্ষণ।
সোডিয়াম ক্লোরাইডে যেগুলো সেম কথাবার্তা, এখানে একটা সোডিয়াম আয়নের চারদিকে 6টা ক্লোরাইড আয়ন থাকতে পারে, মানে সোডিয়াম ক্লোরাইডের চারদিকে আয়নিক যৌগের একটা সোডিয়ামের চারদিকে মোটামুটি 6টা ক্লোরাইড থাকতে পারে। একটা সোডিয়াম 6টা ক্লোরাইড আয়নের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আমাদের মোটামুটি আন্তঃআণবিক আকর্ষণ। আচ্ছা, তো আয়নিক যৌগে আয়নসমূহের যে আকর্ষণ, তো আয়নিক সমূহের আয়নিক যৌগ আয়ন সমূহের মধ্যে যে আকর্ষণ থাকে ওই আকর্ষণ শক্তি আমাদের সমযোজী অণুর আন্তঃআণবিক আকর্ষণের সাথে চাইতে বেশি হয়, মানে বলতে চাচ্ছে আয়নিক যৌগের মাঝে যে আকর্ষণ বা শক্তি উঠা সমযোজী যৌগের চাইতে বেশি হয়, ঠিক আছে? মানে আয়নিক বন্ধন বেশি শক্তিশালী সমযোজী বন্ধনের চাইতে। 1,000 থেকে 4,000 মনে হয় আয়নিক বন্ধন, মনে হয় 1 থেকে 4,000 কিলোজুল পার মোল। আর সমযোজী যৌগ 1,000 থেকে 1,500 মোস্ট প্রবাবলি। একই পরমাণু দিয়ে উৎপন্ন সমযোজী অণুসমূহ আন্তঃআণবিক শক্তির চাইতে দুইটা ভিন্ন পরমাণু দিয়ে গঠিত আন্তঃআণবিক শক্তির চাইতে বেশি হয়। মানে যখন আমরা একই পরমাণু দিয়ে সমযোজী যৌগ হবে, দুটা পরমাণু যখন ভিন্ন হবে তখন যাদের যে আণবিক বন্ধন হবে সেটা অনেক বেশি শক্তিশালী হবে। সাপোজ এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এটা হচ্ছে HCl। এখানে একটা সমযোজী বন্ধন, এখানে একটা সমযোজী বন্ধন, আমরা বলতে পারবো এই সমযোজী বন্ধনের শক্তিটা অনেক বেশি, HCl এরটা অনেক বেশি হয় হাইড্রোজেন গ্যাসের চাইতে। কেন? কারণ এক্ষেত্রে দুটা ভিন্ন পরমাণু বন্ধন গঠন অংশগ্রহণ করেছে, এক্ষেত্রে একই রকম দুটা পরমাণু বন্ধন গঠন অংশগ্রহণ করেছে। যখন ভিন্ন পরমাণু দিয়ে গঠিত আমাদের সমযোজী বন্ধন হবে তখন তাদের শক্তিটা বেশি হবে একই পরমাণু দিয়ে বন্ধন গঠিত হওয়ার চাইতে। এবার আসো রাসায়নিক বিক্রিয়ার শক্তির রূপান্তর। আমরা জানি শক্তির নিত্যতা অনুসারে যখন কখনো শক্তির সৃষ্টি হয় না, কখনো শক্তির ধ্বংস হয় না, শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তো এটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া শক্তির রূপান্তরকে নির্দেশ করে, যে আমাদের শক্তির যখন আমরা রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক সমূহ শক্তি দিয়ে বিক্রিয়া ঘটাতে হয় তখন কোনো কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর ঘটে। উৎপন্ন হওয়াটা অনেকটা রং বলতে পারো, বাট এক্ষেত্রে শক্তি জাস্ট রূপান্তরটা ঘটে। বিক্রিয়া ঘটাতে যে শক্তি দিতে হয়, বিক্রিয়া ঘটার ফলে সে যে শক্তি উৎপন্ন হয় তার বিভিন্ন রূপ হতে পারে। যেমন তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি আমরা পাই। আচ্ছা, এরপরে শক্তি পরিমাপের একক। শক্তি পরিমাপের একক ক্যালোরি। ক্যালোরি এককে আগে ব্যবহার করা হতো, এই জায়গায় একটা হতো শব্দ আছে তাই না? তার মানে এটা হচ্ছে সাবেক একক, সাবেক একক। তাহলে শক্তির সাবেক এককে, শক্তির সাবেক একক হচ্ছে ক্যালোরি। আগে এটাকে ব্যবহার করা হতো, আগে এটাকে ব্যবহার করা হতো, বাট কিন্তু বর্তমানে শক্তি একক হিসেবে আমরা ক্যালোরি একক ব্যবহার করি না, আমরা এটাকে জুল একক ব্যবহার করি। শক্তির একক হিসেবে কাকে ব্যবহার করি? জুল এককে। কাজের একক যেমন জুল, আন্তর্জাতিক নিয়মে শক্তিরও এসআই একক হচ্ছে জুল। কাজ এবং শক্তি তারা মূলত একই রকমের মানে ডিফাইন বহন করে, একই রকমের ডেফিনেশন বহন করবে, মূলত একই তারা। তো 1 গ্রাম পানির তাপমাত্রা যদি বলা হয় ক্যালোরির সংজ্ঞা, 1 ক্যালোরি কাকে বলে আসতে পারে? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয় তাকে 1 ক্যালোরি বলা হয়। 1 ক্যালোরির সংজ্ঞা কি বলবা তাহলে? 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাও, যে পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয় তাকে আমরা বলতেছি 1 ক্যালোরি। তাহলে এখন 1,000 ক্যালোরিকে আমরা কি বলবো? 1,000 ক্যালোরিকে 1 কিলো ক্যালোরি বলা হয়। যখন আমাদের 1,000 ক্যালোরি বলবে তখন আমরা তাকে বলবো 1 কিলো ক্যালোরি, ঠিক আছে? তো এটা আসে, আমরা জানি কিলো মানে কি হাজার বোঝায় তাই না? তো এক 1,000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি হয়। তো বর্তমানে আমরা এসআই হিসেবে জুল ব্যবহার করি, এবং এক্ষেত্রে ঝুলের যদি সংজ্ঞা দিতে চাও এভাবে বলবা, কোনো বস্তুর উপর যখন 1 নিউটন বল প্রয়োগ করা হবে, যদি বলের দিকে তার 1 মিটার সরণ ঘটে, মানে যদি কোনো বস্তুর উপর তুমি 1 নিউটন বল প্রয়োগ করো, বলের দিকে যদি তার 1 মিটার সরণ ঘটে, কত মিটার? 1 মিটার সরণ ঘটে, তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে তাকে বলবা তুমি 1 জুল, তাকে বলবা 1 জুল। এবং 1,000 জুল সমান আমাদের 1 কিলো জুল হয়। এবং জুল এবং ক্যালোরির মাঝে সম্পর্ক হচ্ছে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.8 কিলো জুল। 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.18 কিলো জুল। 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.1 কিলো জুল। তাহলে এখানে দেখো মূলত কে বেশি বড়? অবশ্যই ক্যালোরি বেশি বড়, কারণ 1 ক্যালোরি হতে গেলে 4.18 জুল লাগবে। এবার এবার তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ। অলরেডি আমরা জানি তাপের বিক্রিয়ার উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো মূলত তাপ উৎপাদী বিক্রিয়া ডেলএইচ এর মানটা নেগেটিভ হয়, মানে ঋণাত্মক হয়। তাপহারী বিক্রিয়ায় আমাদের ডেলএইচ এর মানটা ধনাত্মক বা পজিটিভ হয়।
তো দেখো ডেল এইচ বা আমরা কিভাবে বের করবো ডেল এইচ এর পরিমাণটা, যদি আমরা বলি আহ, যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করলো। এই ক্ষেত্রে এই এ প্লাস বি হচ্ছে বিক্রিয়ক, সি প্লাস ডি হচ্ছে উৎপাদ। এই বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তিকে যদি আমরা ই1 বলি, উৎপাদ সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি যদি আমরা ই2 বলি, তাহলে আমরা যে তাপের পরিমাপটা পাচ্ছি ডেল এইচ ইজ ইকুয়াল টু উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি মানে ই2 মাইনাস বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি। তাহলে এক্ষেত্রে মনে রাখবা, যখন তুমি অভ্যন্তরীণ শক্তি দিয়ে বলছো তখন কিন্তু ই2 মাইনাস ই1, যখন তুমি অভ্যন্তরীণ শক্তি দিয়ে বের করছো তখন কিন্তু ই2 মাইনাস ই1। এই ক্ষেত্রে মনে রাখবা, এক সমান সবসময় আমাদের বিক্রিয়ক বোঝাবে, দুই সমান সবসময় বিজন বোঝাবে। এর কারণে আমি বলছি এই জন্য, কারণ অনেক সময় দেখবে আমাদের বন্ধন শক্তি দিয়ে বলতে পারে, বন্ধন শক্তি দিয়ে কিন্তু আবার ভিন্ন, তখন উল্টে যাবে বিষয়টা, ঠিক আছে। বন্ধন শক্তি দিয়ে আমি মনে রাখছি কি হবে, 12 হবে, তখন 12 দিয়ে মনে রাখতে বলছিলাম 12। এক্ষেত্রে কি বলবা, যখন বন্ধন শক্তি দিয়ে ডেল এইচ বের করতে বলবে তখন হবে কি, তখন হবে আমাদের বিক্রিয়ক সমূহের মোট শক্তি, এই যে বিক্রিয়ক মানে ওয়ান বলছি, উৎপাদ মানে টু বলছি, এক্ষেত্রেও বিক্রিয়ক মানে ওয়ান, উৎপাদ মানে টু। তো এক্ষেত্রে বলবা 12 মানে বিক্রিয়ক সমূহের বন্ধন শক্তি মাইনাস উৎপাদ সমূহের বন্ধন শক্তি, তাহলে ওটা হচ্ছে আমাদের ডেল এইচ, যখন আমরা বন্ধন শক্তি দিয়ে বলবা। আর যখন এখানে আমাদের অভ্যন্তরীণ শক্তি দিয়ে বলবে তখন 21 মানে, 21 মানে হচ্ছে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। যখন বন্ধন শক্তি দিয়ে বলবে তখন 12, এক্ষেত্রে বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি, এটাই। আচ্ছা গেল। এরপরে আমরা তাহলে সূত্র পাইলাম ডেল এইচ ইজ ইকুয়াল টি টু মাইনাস ইউ ওয়ান, ওকে। তো এখানে আমাদের ম্যাথ পাবো আমরা। দেন আসো তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিঅ্যাকশন। তো আমরা অলরেডি বলেছিলাম যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি। তাপ উৎপাদী বিক্রিয়ার সমীকরণ লেখার সময় ডান পাশে লেখা যেতে পারে ডেল এইচ, প্রকাশ করা যেতে পারে, এবং ডেল এইচ আমার নেগেটিভ হয় এক্ষেত্রে। তো আমরা বলেছি এগুলো কি জন্য, সাপোজ একটা বিক্রিয়ক বি তৈরি হইলো তো দেখো যখন আমরা এই ক্ষেত্রে ডেল এইচ বের করতে যাব, ডেল এইচ হবে নেগেটিভ, তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ আমার নেগেটিভ হয়, তাহলে এই ক্ষেত্রে যদি বিক্রিয়কের মোট শক্তি 100 জুল হয়, উৎপাদের মোট শক্তি কত পাবা, অবশ্যই 80 জুল পাবা, সাপোজ কম পাবা আর কি, আমি তো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এক্ষেত্রে তাহলে আমরা জানি শক্তির নিত্যতা অনুসারে 100 জুল বিক্রিয়ক যদি বিক্রিয়কের শক্তি হয়ে থাকে, এদিকে এই 80 জুল কেন পাবো, এভাবে তো হওয়ার কথা না। বাকি 20 জুল শক্তি আলটিমেটলি পরিবেশে চলে গেল, পরিবেশ তখন উত্তপ্ত হলো, যেহেতু পরিবেশের তাপ অ্যাড হলো বা পরিবেশের তাপমাত্রা বা তাপ শক্তিটা বেড়ে গেল, এই জন্য পরিবেশ উত্তপ্ত হবে, এই জন্য এটাকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়েকশন। তো এক্ষেত্রে তুমি যখন 80 থেকে, আমরা জানি বা এক্ষেত্রে সূত্র কি ই টু মাইনাস ই ওয়ান না, ই টু মাইনাস ই ওয়ান, ই টু এর ভ্যালু কত 80, ই ওয়ান এর ভ্যালু কত 100, তাহলে এইভাবে যখন আমরা বের করবো মাইনাস 20 জুল আসবে, এবং এই জন্য ডেল এইচ এর মান নেগেটিভ হয়, ডেল এইচ এর মান নেগেটিভ হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান নেগেটিভ হচ্ছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি মিথেন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে, এই ক্ষেত্রে আমাদের যে ডেলএইচ এর ভ্যালু এটা হচ্ছে মাইনাস 890 কিলোজুল পার মোল। এবং এই ডেলএইচ এর ভ্যালুটা তুমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সমীকরণে লিখতে চাও, তুমি উৎপাদে যোগ আকারে লিখতে পারবা, উৎপাদে যোগ আকারে লিখতে পারবা। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কে যোগ আকারে লিখতে পারবা, বুঝে গেছে। যখন তুমি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই ডেলএইচ এর ভ্যালুটা তুমি সমীকরণে লিখতে চাচ্ছ, তখন তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদে তুমি যোগ আকারে লিখতে পারবা, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কে যোগ আকারে লিখতে পারবা। তো এই ক্ষেত্রে 890 কিলো জুল পার মোল তাপ শক্তি উৎপন্ন হয়, মানে প্রতি মোল মিথেন থেকে 800 কিলো জুল পরিমাণ তাপ শক্তি তুমি পাও। এবং এখানে তুমি যদি ডেলএইচটা আলাদাভাবে লিখো, এইভাবে লিখতে পারবা, এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এরপরে ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং তাপ শক্তি উৎপন্ন করে, যেটাকে আমরা ডেলএইচ হিসেবে তো লিখতে পারি, মুখস্থ করবা, এগুলো পরীক্ষা আসে। তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া মানে কি, এক্ষেত্রে আমাদের এ থেকে বি তৈরি হলো, এবং এর শক্তি ছিল সাপোজ 100 জুল, বি এর শক্তি হয়ে গেল 110 জুল, তাহলে বাকি 10 জুল শক্তি কই থেকে আসলো, এক্ষেত্রে তাপ বাকি 10 জুল শক্তি আসছে পরিবেশ থেকে, বাকি 10 জুল কে দিল, বাকি 10 জুল শক্তি পরিবেশ দিল। তাহলে যেহেতু পরিবেশ থেকে তাপ হ্রাস পাইছে, মানে পরিবেশ তাপ দান করছে, এক্ষেত্রে পরিবেশের তাপ একটু কমে গেল না, পরিবেশের যদি তাপ কম হয়, এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। কে হারাইছে তাপটা, পরিবেশ যেহেতু তাপ হারাই ফেলছে, তাই এটাকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া, বুঝে গেছে। তো এই ক্ষেত্রে তুমি ই টু মাইনাস ই ওয়ান সূত্র দিয়ে বের করো, ই টু সমান কত হয় 110, ই ওয়ান সমান কত হয় 100, তাহলে এই ক্ষেত্রে আসছে +10 জুল, +10 জুল, এই জন্য তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ এর মান পজিটিভ, ডেল এইচ এর মান পজিটিভ, বুঝে গেছে।
আচ্ছা, এখানে ঝিনুকের কুলস থেকে চুন তৈরির একটা প্রক্রিয়া দেওয়া আছে। দেখো ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা এক্ষেত্রে দেখো ডেলএইচ ভ্যালুটা বিক্রিয়কে যোগ আকারে লিখতে পারবা। এই ক্ষেত্রে বিক্রিয়কে যোগ আকারে লিখতে পারবা, আর ডেলএইচ আকারে লিখে পজিটিভ আকারে লিখতে হবে। ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, ক্যালসিয়াম অক্সাইড থেকে আমরা আলটিমেটলি চুন পাই আর কি। তো এখানে আমাদের যে ঝিনুক বা শামুকের কুলসগুলোতে 98% ক্যালসিয়াম কার্বনেট থাকে। আগুনের তাপে ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, যেটা আমাদের কার্বন ডাই অক্সাইড বাতাসের সাথে মিশে যায়। তাহলে দেখো, এই ক্যালসিয়াম এই ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কি চুনাপাথর। ক্যালসিয়াম কার্বনেট কি? ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে তোমার চুনাপাথর। ক্যালসিয়াম অক্সাইড কি? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, যেটা আমরা খাই। আর এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি? চুনের পানি। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি? চুনের পানি। বাগ আছে কিন্তু। এটা হচ্ছে চুনাপাথর, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, আর এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি। বুঝে গেছে? আচ্ছা, তো এখন আমরা বের করতেছি বন্ধন শক্তি হিসেবে তাপের প্রভাব। তাহলে আমরা অলরেডি জেনেছি কিভাবে আমরা ডেল বের করতে পারি। ডেল বের করার একটা সূত্র পেয়েছি, E2 - E1, তথা আমি বলছি তোমাকে 21 দিয়ে মনে রাখো। তাহলে ই মানে কি? বন্ধন, আমাদের ই মানে কি? অভ্যন্তরীণ শক্তি। এই 1 মানে বিক্রিয়কের মোট শক্তি, আর 2 মানে উৎপাদের মোট শক্তি। এক্ষেত্রে আমি উৎপাদ থেকে বিয়োগ করব কাকে? বিক্রিয়ককে, অভ্যন্তরীণ শক্তিটাকে। আর যখন তোমাকে বন্ধন শক্তি বলবে তখন তুমি মনে রাখবা 12, বি দিয়ে 12। এক্ষেত্রে মনে রাখবা B1 - B2। এই যে বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি, বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি, এটা গোলানো যাবে না। ঠিক আছে, এটা ভালোভাবে মাথায় রাখবা। বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি, তাহলে এক্ষেত্রে 12 দিয়ে মাথায় রাখবা। আসো, এক্ষেত্রে যদি অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করি আমরা, তাহলে মোট অভ্যন্তরীণ শক্তি বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বাদ দিয়ে ডেল এর মান বের করতে পারবো। যদি আর যদি বন্ধন শক্তি বের করি, তাহলে বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি থেকে উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি বাদ দিয়ে ডেল এর মান বের করি। এই কথাটাতে আমাদের এই কথাবার্তাগুলো দেওয়া আছে। আর তাহলে এই ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু ডেল এর মান এক হয়ে আসবে, তাই না? তো কোনো যোগে যে কোনো দুইটা পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে গিয়ে পরমাণু দুটিকে আলাদা করতে যে শক্তি দিতে হয় তাকে বন্ধন শক্তি বলা হয়। সাপোজ তুমি কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে একটা সমযোজী বন্ধন আছে, তাই না? তো কার্বন দুটো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে মূলত কার্বন ডাইঅক্সাইড গঠন করেছে। তাহলে এই বন্ধনগুলোকে ভাঙতে যে পরিমাণ শক্তি দেওয়া লাগবে, এটাই হচ্ছে আমাদের টোটাল বন্ধন শক্তি। আবার কোনো যোগের যে কোনো দুটা পরমাণুর বন্ধন তৈরি করতে যে শক্তি নির্গত হয় তাকেও বন্ধন শক্তি বলা হয়। মানে তোমার এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড যখন গঠন করবা, এই জায়গায় কার্বন, এই জায়গায় দুইটা অক্সিজেন আছে, এগুলো যখন গঠন হবে তখন যে শক্তিটা লাগবে এই বন্ধনটা গঠন হইতে, সেটা হচ্ছে আমাদের টোটাল বন্ধন শক্তি। এটাও বন্ধন শক্তি, বন্ধনটা ভাঙতেও যে শক্তি সেটা হচ্ছে বন্ধন শক্তি। তাহলে কোনো যৌগের যে কোনো দুটা পরমাণুর মধ্যে বন্ধন শক্তি হতে যে শক্তি নির্গত হয় তাকে আমরা হচ্ছে আমাদের বলবো বন্ধন শক্তি। মানে এখান থেকে যে শক্তিটা নির্গত হবে বন্ধন গঠন হওয়ার পরে, সেটা হচ্ছে তার বন্ধন শক্তি। এবং বন্ধন ভাঙার সময় যে শক্তিটা আবার দেওয়া লাগবে তাকে, সেটা হচ্ছে তার বন্ধন শক্তি। দুটো একই, মানে বন্ধন ভাঙার শক্তি, বন্ধন গড়ার শক্তি, ঘুরে ফিরে একই কথা। আচ্ছা, তাহলে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য বিক্রিয়কগুলোর মধ্যে যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো ভেঙে যায়, উৎপাদগুলো নতুন বন্ধন তৈরি হয়। রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয় আমরা জানি, বিক্রিয়ক সমূহ ভেঙে নতুন উৎপাদ তৈরি করে, নতুন ভাবে যেটা তৈরি করে সেটা হচ্ছে উৎপাদ। তো মূলত এখানে বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য শক্তি দিতে হয় এবং উৎপাদগুলোর বন্ধন তৈরি হতে শক্তি দিতে হয়। তাহলে বিক্রিয়কগুলোর মোট বন্ধন ভাঙার শক্তি, বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি B2। তাহলে এখানে আমরা বলতে পারি বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার শক্তি, উৎপাদগুলোর বন্ধন গড়ার শক্তি B1 - B2। 12 দিয়ে মনে রাখবা, শেষ। এখানে আমাদের কিছু বিক্রিয়ক দেওয়া আছে, আমাদের মাঝে মাঝে দিয়ে দেয় পরীক্ষায়, এগুলা মুখস্থ। মনে রাখবা যে কার্বন সিকিউতে দেওয়া থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাট মাঝে মাঝে তোমাকে এমসিকিউতে আসতে পারে। কার্বন হাইড্রোজেনটা মনে রাখবা। না, এই যে কার্বন অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধনটা মনে রাখবা। অক্সিজেন হাইড্রোজেনটা মনে রাখবা। দেন অক্সিজেন, এটা মনে রাখতে পারো দ্বিবন্ধন, এবং এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের মাথায় রাখতে পারো। কার্বন ক্লোরিনটা মাথায় রেখো, কয়েকটা মাথায় রাখবা। এগুলো আসে মাঝে মাঝে আর কি। তো এগুলো আমরা সিকিউতে দেখবো ইনশাল্লাহ। এবার আসো রাসায়নিক শক্তির ব্যবহার, আমরা রাসায়নিক শক্তিটা কোন কাজে ব্যবহার করি। তো আমরা রাসায়নিক শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তর করতে পারি, যেমন জ্বালানি পোড়ানোর কাজে আমরা রাসায়নিক শক্তিটা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমরা জানি যে এখানে অন্তর্নিহিত শক্তিটা আমাদের বায়ুর সাথে দহন বিক্রিয়া করে আমাদের তাপ শক্তিতে, এই তাপ শক্তি ইউজ করে আমরা বিভিন্ন কাজে ইউজ করি। দেন আতশবাজি ফোটাতে আমরা জানি শব্দ শক্তি তৈরি হয় রাসায়নিক বিক্রিয়াগুলো করে। তো এই শব্দ শক্তি আমরা জাস্ট ছোট বাচ্চারা মজা নেয় এই শব্দ শক্তিকে দিয়ে। ড্রাই সেলে আমরা জানি এই ক্ষেত্রে আমরা বিদ্যুৎ সঞ্চিত করে রাখা হয়, যেটা আমাদের পরবর্তীতে আমরা ওই বিদ্যুৎ রাসায়নিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে আবার আমরা ইউজ করতে পারি। দেন ড্যানিয়েল সেলের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে আমরা আবার বিদ্যুৎ শক্তি পাইতে পারি। এটা আমরা দেখব। তো রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির ব্যবহার কি কি কাজে আমরা এই শক্তিগুলো ব্যবহার করতে পারি, রিডিং দেবে এগুলা।
আচ্ছা, রাসায়নিক শক্তি যথাযথ ব্যবহার, এগুলো রিডিং দেবা। হ্যাঁ, এখানে আমাদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা দেওয়া আছে। জনি কার্বন ডাই অক্সাইড বারণ পানির সাথে বিক্রিয়া করে সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ এবং কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং পানি তৈরি করছে। তো রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার যদি বলা হয়, পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি হলো জীবাশ্ম জ্বালানি। এসব জীবাশ্ম জ্বালানির মাঝে রাসায়নিক শক্তি জমা থাকে, যেমন কয়লা। তো এসব জ্বালানি দহন ঘটিয়ে বা জ্বালানিকে অক্সিজেনের সাথে পুড়িয়ে জ্বালানির মধ্যে বিদ্যমান যে রাসায়নিক শক্তি আমরা ব্যবহার শক্তি থেকে আমরা শক্তি পাই। এই তাপশক্তি ব্যবহার করে আমরা রান্না, গাড়ি চালানো, বিদ্যুৎ উৎপাদন সব বিভিন্ন কাজে ব্যবহার করি আর কি, তাই না? তো প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে 21.3 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস, যেটি তাপ ধারণ করে, যারা সারা বিশ্বে প্রতিনিয়ত ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে। এর কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড আমাদের বায়ুতে যুক্ত হচ্ছে। আবার কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে এটা আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পড়ছে, যাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির ফলে পরিবেশের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমরা দেখছি। ওকে, তো এগুলো পড়ে দিবা, রিডিং পড়ে দিবা একবার। জ্বালানি বিশুদ্ধতার গুরুত্ব, এগুলো রিডিং দিবা। কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, সালফার ডাই অক্সাইড পানি, এগুলো সিকিউতে আসে কিন্তু এটা অ্যাসিড বৃষ্টি, এটা সিকিউতে আসে অ্যাসিড বৃষ্টি, ভালোভাবে পড়বা। সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড ইত্যাদি তৈরি করে, এবং এই অ্যাসিড বৃষ্টি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। বিক্রিয়াগুলো সব লিখে দিবা। এবং গাছপালা মরে যায়, জলাশয়ের পানি অম্লযুক্ত হয়, এবং আমরা জানি এছাড়া যানবাহন থেকে নির্গত ধোঁয়া, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং অব্যবহৃত পানি, আহ, অব্যবহৃত জ্বালানি বা মিথেন ইত্যাদি সূর্যালোকের উপস্থিতিতে এগুলা নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। এদেরকে ফটোকেমিক্যাল স্মোক বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। এই ফটোকেমিক্যাল স্মোকের পিএইচ হলো 2। হ্যাঁ, ফটোকেমিক্যাল পিএইচ হলো 2। তো এই ফটোকেমিক্যাল স্মোকের জন্য আমাদের কিন্তু বিভিন্ন শ্বাসযন্ত্রজনিত বিভিন্ন রোগ হয়, শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ, তোমার ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এই রোগগুলো হয় ফটোকেমিক্যাল স্মোকের জন্য। ফটোকেমিক্যাল ধোঁয়া বিভিন্ন উপাদান বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় সাধন করে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। এই জন্য স্তর ক্ষয় সাধন হলে পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি আমাদের 3-4টা ট্রপোস্ফিয়ার আছে, তাই না? এক্ষেত্রে আমাদের একদম যেটা বায়ুমণ্ডলের কাছাকাছি 15 থেকে 20 কিলোমিটার উপরে ট্রপোস্ফিয়ার, এরপরে স্ট্র্যাটোস্ফিয়ার, এরপরে মেসোস্ফিয়ার, এরপরে থার্মোস্ফিয়ার। তো এই যে আমাদের একদম লাস্টে যেটা আছে আর কি, থার্মোস্ফিয়ার। তা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এই ক্ষেত্রে আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন নামক একটা গ্যাস থাকে, ওজোন গ্যাস। এই ওজোন গ্যাসের কাজ কি, আমাদের সূর্য থেকে যে ইউভি রেটা আসে, সূর্য থেকে যে আলট্রা ভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি যেটা আসে, এই অতি বেগুনি রশ্মিটিকে সে আটকে দেয়। আটকে দেওয়ার কারণে পৃথিবীতে এই অতি বেগুনি রশ্মিটা আসতে পারে না। আলটিমেটলি আমরা এই অতি বেগুনি রশ্মির প্রভাব থেকে রক্ষা পাই। আমরা জানি অতি বেগুনি রশ্মি একটা খুবই নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা রশ্মি, গামারের পরে এটার অবস্থান। তো অতিবেগুনি রশ্মি তোমার তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে এটা শক্তি বেশি। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার শক্তি বেশি হয়। তো এই অতিবেগুনি রশ্মিটা কিন্তু আমাদের যথেষ্ট ক্ষয়ক্ষতি করতে পারে। তো যার জন্য ওজোন স্তরটা আমাদের এভাবে আমাদেরকে রক্ষা করছে এটা। বাট যখন আমরা পৃথিবীতে পেট্রোকেমিক্যাল স্মোক বেড়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে, তারা এই ওজোন স্তরে ছিদ্র ছিদ্র ফুটা তৈরি করছে, মানে ছিদ্র তৈরি করছে, লাইক এই ওজোন স্তরটা ক্ষয় সাধন করছে। হ্যাঁ, এই ওজোন স্তরটা ধ্বংস করে দিচ্ছে। তখন কিন্তু আমাদের এই ইউভি রশ্মিটা, আলট্রাভায়োলেট রেটা সূর্যের আলোর সাথে পৃথিবীতে প্রবেশ করছে, এবং আমাদের জন্য যেটা ক্ষতিকর। হ্যাঁ, এটা আমাদের বিভিন্ন চোখে ক্যাটারেক্ট সৃষ্টি করতে পারে, আমাদের স্কিনে ক্যান্সার সৃষ্টি করতে পারে, বিভিন্ন অপ্রত্যাশিত রাসায়নিক বিক্রিয়া ঘটাইতে পারে ইউভি রশ্মির প্রভাবে আর কি। হ্যাঁ, ওকে। তো রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব, আমরা জানি শক্তি পাবার জন্য জ্বালানি আমরা পোড়াচ্ছি। মূলত আমরা জ্বালানির মাধ্যমে রাসায়নিক শক্তি ব্যবহার করছি। যদিও বর্তমান বিশ্বে সৌরশক্তি, নিউক্লিয়ার শক্তি আর বাতাসের শক্তি, স্রোতের শক্তিকে কাজে লাগানো হচ্ছে, তবুও জীবাশ্ম জ্বালানি আমাদের প্রয়োজনীয় শক্তি সিংহভাগ যোগান দেয়। প্রতি বছর জ্বালানি পুড়িয়ে আমরা 21.3 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড তৈরি করা হচ্ছে। গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এছাড়াও আরো প্রাকৃতিক প্রক্রিয়ায় এর অর্ধেকটা ব্যবহার করে, বাকি অর্ধেক পৃথিবীতে থেকে যায়। মানে আমরা জানি আমরা প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড আমাদের বায়ুতে প্রতিনিয়ত বায়ুতে যুক্ত হচ্ছে। তো আমাদের গাছ কার্বন ডাই অক্সাইড আমরা জানি তার সালোক সংশ্লেষণের জন্য দরকার হয়। সে কিছু কার্বন ডাই অক্সাইড নেয়, মানে অর্ধেক পরিমাণ যদি কার্বন ডাই অক্সাইড নেয়, বাকি অর্ধেক কিন্তু আমাদের পৃথিবীতে রয়েই যাচ্ছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা আমাদের পৃথিবীর জন্য আমাদের কিন্তু একটা নেতিবাচক প্রভাব নিয়ে আসে। পৃথিবীর টেম্পারেচার আমরা জানি প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এর কারণ এই কার্বন ডাই অক্সাইডটা যে বেড়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড একটা ধর্ম হচ্ছে, সে
তাপ ধরে রাখতে পারে। সে তাপ ধরে রাখে। যখন আমাদের সূর্য আমাদের পৃথিবীটাকে উত্তপ্ত করে দিনের বেলা, তখন কিন্তু সে তাপ ধরে রাখছে অনেকক্ষণ ধরে। যার কারণে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড বেশি, তাপ ধারণ ক্ষমতাও বেশি হয়ে যাচ্ছে। তাপ ধরে রাখার কারণে পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। আমরা জানি আমাদের এনভায়রনমেন্টাল টেম্পারেচার গ্র্যাজুয়ালি কিন্তু ইনক্রিজ করছে। আগের বছরগুলোতে যেখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড খুব কম সময় উঠতো, বাট এখন কিন্তু এটা রেগুলার ফিনোমেনা, রেগুলারলি এটা উঠছে। তো কার্বন ডাই অক্সাইড ভারী গ্যাস বলে, তা বায়ুমণ্ডলের নিচের অংশে থেকে যায়, মানে এটা ভারী গ্যাস। আমরা জানি কার্বন ডাই অক্সাইড আণবিক ভর হচ্ছে 44, বেশ ভারী একটা গ্যাস অন্যান্য গ্যাসের চাইতে। তো এটা পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি রয়ে যায়, ফলে এটা আমাদের বা কার্বন ডাই অক্সাইড বায়ুর অন্য গ্যাসের সাথে বিক্রিয়াও করে না। কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে তাপশক্তি ধারণ করতে পারে। এতে পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে বেড়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এটা বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, পৃথিবীটা উষ্ণ হয়ে যাচ্ছে। এই যে বৈশ্বিক উষ্ণায়ন ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মেরু অঞ্চল, আমরা জানি মেরু অঞ্চলের বরফ, পৃথিবীর যেখানে সূর্যের আলো কম পড়ে ওই জায়গায় আমরা জানি বরফ, এই জায়গায় মেরু, পৃথিবীর এই জায়গাগুলোতে কি হয়, মেরু আছে না, মেরু। এই মেরু অঞ্চলের বরফগুলো ক্রমাগত গলে যাচ্ছে, গলে গলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ উষ্ণতা উচ্চতাটা বাড়ায় দিচ্ছে। সমুদ্রপৃষ্ঠ উষ্ণতা যদি এভাবে বাড়তে থাকে, একসময় গিয়ে দেখা যাবে যে সমুদ্র তীরবর্তী যে দেশগুলো রয়েছে সেগুলো একসময় পানিতে ডুবে যাবে। তো এই যে মেরু অঞ্চলের বরফগুলা গলে সেটা সমুদ্রের পানির উচ্চতা বাড়িয়ে দিচ্ছে, যে কারণে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক বিশাল অংশ পানির নিচে ডুবে যাবে। কার্বন ডাই অক্সাইড ছাড়াও আরো কিছু গ্যাস আছে যেগুলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে। তাপমাত্রা বৃদ্ধির এই ঘটনাকে গ্রিন হাউস প্রভাব বলা হয়। গ্রিন হাউস মানেটা কি? গ্রিন হাউস হচ্ছে শীত প্রধান বিভিন্ন দেশে, যেখানে আমাদের সূর্য বা প্রচন্ড টেম্পারেচার খুবই কম থাকে, ওই দেশগুলোতে আমাদের তাপমাত্রা ধরে রাখার জন্য এরকম কাচের ঘর বানানো হয়। এরকম কাচের কিছু ঘর বানানো হয়। ওই কাচের ঘরগুলোতে সবজি চাষ করা হয় বা তাদের গাছপালা চাষ করা হয়, যারা ফসল চাষ করা হয়। ওই অংশটা, এটাই হচ্ছে মূলত আমাদের গ্রিন হাউস। এটা হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউস কেন নাম দেওয়া হয়েছে তার? যেহেতু এখানে গ্রিন মানে গাছ, গাছ আমরা জানি সবুজ হয়। যেহেতু এখানে সবুজায়ন একটা প্রক্রিয়া, আমরা জানি অনেক বেশি ঠান্ডায় বাইরে আমাদের গাছ মরে যাবে। তাহলে তারা কি করে, ওইসব শীত প্রধান দেশে আমাদের এখানে একটা কাছের ঘর তৈরি করে সেখানে এরা গাছপালা চাষ করে বা ফসল চাষ করে। তো ওটাকে বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। তো লাইক এই কার্বন ডাই অক্সাইডের জন্য আমাদের এই পৃথিবীটা এখন, আমাদের এই পৃথিবীতে গ্রিন হাউস ইফেক্টের পড়েছে, গ্রিন হাউস ইফেক্টটা পড়েছে। আমাদের যখন আমাদের এখানে তোমার কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, ইউভি রশ্মি ক্রমাগত আমাদের যে ওজোন স্তর ওটাকে ধ্বংস করছে, আমাদের ওজোন স্তর যেটা ধ্বংস হয়ে যাচ্ছে এটার ফলে। তো আলটিমেটলি আমাদের পৃথিবীর টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। তো এই টেম্পারেচার বেড়ে যাওয়ার যে প্রক্রিয়া, ওটাকে আমরা বলবো গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রভাব। আর এই সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। যেই সকল গ্যাসের জন্য এই গ্রিন হাউস ইফেক্টটা ঘটে সেটাকে আমরা বলতেছি গ্রিন হাউস গ্যাস। তো কার্বন ডাইঅক্সাইড আছে, তারপর আমাদের জানি মিথেন, তারপর হচ্ছে তোমার সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, এই গ্যাসগুলো হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা এই ক্ষেত্রে অন্যান্য গ্যাসের চেয়ে অনেক বেশি, 50%। কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা হচ্ছে 50%, হ্যাঁ, মানে সবচেয়ে বেশি। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে জ্বালানি পোড়ানোর ফলে প্রাপ্ত গ্যাসগুলো বৃষ্টি গ্যাসগুলো এসিড বৃষ্টির কারণ। মানে আমরা জানি জ্বালানি পোড়ানোর ফলে আমরা যে সালফার ডাইঅক্সাইড পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাচ্ছি, নাইট্রোজেন ডাইঅক্সাইড পাচ্ছি, সালফিউরাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই গ্যাসগুলো যখন বা এসিডগুলো যখন বৃষ্টির পানির সাথে নেমে আসে, তখনই তাকে আমরা তো এসিড বৃষ্টি বলছি, তাই না? তো এই জ্বালানি পোড়ার ফলে কিন্তু আমরা এসিড বৃষ্টিটা পাই। এছাড়া তোমরা জেনেছো যে জ্বালানি পোড়ানোর ফলে প্রাপ্ত গ্যাসগুলো ফটোকেমিক্যাল ধোঁয়া বা ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টি করছে, যেটা আমাদের গ্যাস বায়ুমণ্ডলীয় যে ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে ওজোন স্তরের পুরুত্ব কমিয়ে দিচ্ছে, মানে ওজোন স্তরটা ধ্বংস করছে। বায়ুমণ্ডল ওজোন স্তর সূর্যের আলো ছাঁকনি হিসেবে কাজ করে, মানে এটা সূর্যের আলট্রাভায়োলেট রে অতি বেগুনি রশ্মিটাকে আমাদের আসতে দেয় না পৃথিবীতে, যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতি করে, এমনকি ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। এটা স্কিন ক্যান্সার সৃষ্টি করে আর কি। এই ওজোন স্তর এই অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাধা প্রদান করে, কিন্তু আমাদের এই ক্রমাগত কর্মকাণ্ডের ফলে এই ওজোন স্তরটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ইউভি রশ্মিটা আমাদের পৃথিবীতে আসতেছে। এরপরে আমাদের তাহলে সলিউশন কি? এক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে আমাদের ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা। আমরা বারবার জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে এক্ষেত্রে ইথানলকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, অল্টারনেট সোর্সেস গুলো ইউজ করা। তো এটা আমাদের ওয়ান টাইপস অফ সলিউশন, যদিও এটা মেজর কোনো কিছু না। ইথানলের অপর নাম ইথাইল অ্যালকোহল, আমরা জানি। তো এই ক্ষেত্রে রাসায়নিক সংকেত এটা, এবং জীবাশ্ম জ্বালানি কেরোসিন, ডিজেল, পেট্রোল ইত্যাদির মতো ইথানলকে পোড়ানো তাপ উৎপন্ন হয়। তাই জীবাশ্ম জ্বালানির মতো ইথানলকেও তাপ ইঞ্জিনে ব্যবহার করা হইতে পারে, কলকারখানা, গাড়ি, বিমান, জাহাজ ইত্যাদি চালানো যেতে পারে। এক্ষেত্রে আমাদের জানি এই কেরোসিন, ডিজেল, পেট্রোল এগুলো হচ্ছে আমাদের তোমার ফসিল থেকে আসা, মানে এটা আমাদের তোমার রিজার্ভ, এগুলা এগুলা আমাদের এক সময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাট ইথানল যেটা আমরা আমাদের প্রাত্যহিক প্রক্রিয়ায় তৈরি করে থাকি, যেটা কিন্তু আমাদের শেষ হবে না।
তো এগুলো কিন্তু রিভার্সিবল, আর এগুলো হচ্ছে ইরিভার্সিবল, কেরোসিন, ডিজেল, পেট্রোল। তো উত্তর আমেরিকা সহ অনেক দেশে জীবাশ্ম জ্বালানির সাথে ইথানলকে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রায় সব গাড়িতে পেট্রোলের সাথে শতকরা 10 ভাগ ইথানল মিশিয়ে জ্বালানি ব্যবহার করা হয়। আমরা যত ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করি, ততই জ্বালানির উপর, জীবাশ্ম জ্বালানির উপর ছাপ কমবে। জীবাশ্ম মানে কি, যেগুলো আমাদের ফিক্সড, এগুলা মাটি থেকে, এগুলো আল্লাহ তাআলা দিছে, এগুলো এক সময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, শেষ হয়ে যাবে আলটিমেটলি। ওকে, তাহলে আজকে আমাদের এতটুকুই থাক। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ তড়িতের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়া কিভাবে করবো বা তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এর আগে হচ্ছে কিছু অংশ পড়ে রাখবা, বেসিক কিছু অংশ পড়ে রাখবা, তাহলে আমার জন্য আগানোটা সহজ হবে। আমি খুব দ্রুত আগাইতে চাচ্ছি। গ্যালভানিক কোষ সহ আমরা আগামীকাল কভার দেওয়ার চেষ্টা করবো বা নেক্সট ক্লাসে আর কি। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে?